তো বন্ধু, আজ আমি এই ভিডিওতে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড বেশ কিছু জিনিস যেগুলো মার্কেটে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে, সেইগুলো নিয়ে ডিসকাশন করব। তো ভিডিওটা পুরোটা দেখুন। আশা করি আপনাদের যে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত যে সমস্ত জানার বা আপনাদের যে সমস্ত জিনিস জানার আগ্রহ আছে বা যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য রয়েছে যেগুলো আপনাদের জানা খুব প্রয়োজন, সেগুলো সম্পর্কে আপনাদের কিন্তু যে কোয়েরি আছে সেগুলো কিন্তু আপনি একটা তার উত্তর পেয়ে যাবেন এখান থেকে। এবার যদি আমি চলে আসি যে মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকে অনেক রকম কোশ্চেন করেন। যেমন একটা কোশ্চেন হচ্ছে, দাদা মিউচুয়াল ফান্ডে লামসাম করাবো না এসআইপি করাবো? এখন সত্যি কথা বলতে গেলে লামসাম করাবেন না এসআইপি করাবেন সেটা কিন্তু বেশ কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। প্রথম কথা হচ্ছে আপনি কিসের জন্য ইনভেস্টমেন্ট করাচ্ছেন। ধরুন আপনার একটা গোল রয়েছে এবং সেই গোলটা রয়েছে ধরুন একটা লং টার্ম একটা পারপাস, সেই পারপাসের জন্য আপনি ইনভেস্টমেন্ট করাচ্ছেন। পার্টিকুলার আপনার একটা ধরুন ওভার আ পিরিয়ড অফ টাইম আপনি ইনভেস্টমেন্ট করাতে চাইছেন। এবার ধরুন আপনার কাছে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা ধরুন এককালীন আপনার কাছে বিশাল কোনো অ্যামাউন্ট নেই। তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে এসআইপি মোডে যেতে হবে। প্লাস ধরুন এসআইপি হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা আপনি যেকোনো মার্কেটে দাঁড়িয়ে করতে পারেন। আজকে যখন আপনি বুল মার্কেটে আছেন, আপনার টাকা সেখানেও ইনভেস্ট হচ্ছে। বুল মার্কেটে কি হচ্ছে, আপনি যখন ইউনিটের দাম বেশি থাকছে আপনার কম ইউনিট আসছে। বিয়ার মার্কেটে যখন করছেন বেশি ইউনিট আসছে। ফলে আল্টিমেটলি কি হচ্ছে, মিউচুয়াল ফান্ডে যখন আপনি এসআইপি করছেন পুরো ব্যাপারটা এভারেজ হয়ে যাচ্ছে। বুল মার্কেটে ইনভেস্ট করছেন, বিয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, মার্কেটের সমস্ত ফেজ জুড়েই কিন্তু আপনি রয়েছেন। কিন্তু যখন আপনি লামসাম ইনভেস্টমেন্ট করবেন সেখানে কিন্তু আপনাকে কিন্তু খুব সতর্ক হয়ে ডিসিশন নিতে হবে। প্রথম কথা, লামসাম ইনভেস্টমেন্ট সবার জন্য নয়। কারণ এককালীন ৫ লাখ ১০ লাখ টাকা যদি মিউচুয়াল ফান্ডে রাখতে হয়, তাহলে সেখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করছে। প্রথম কথা, আপনার সেই হিউজ কর্পাস আছে কিনা। ২ নম্বর কথা, এতগুলো টাকা আপনি একসঙ্গে যে রাখবেন, যেখানে রাখতে চলেছেন সেই যে মিউচুয়াল ফান্ড বা সেই যে স্কিম, তার ফান্ড ম্যানেজারের সেই রকম মানে কি বলবো, আপনার সেই ফান্ড ম্যানেজার সম্পর্কে আইডিয়া আছে কি নেই, তার সেটা একটা বড় ব্যাপার। কিভাবে কোন ফিলোসফি অনুযায়ী তারা চলছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, ধরুন আপনি একটা এককালীন টাকা ইনভেস্ট করে দিলেন, একটা বড়সড় অ্যামাউন্ট টাকা ধরুন ইনভেস্ট করে দিলেন হাই বুল মার্কেটে। যেখানে ধরুন নিফটির যে প্রাইস টু আর্নিং রেশিও ধরে নিন প্রায় ৪০-৪৫ এর বা একদম হাই লেভেলে রয়েছে ধরুন। একটা 35-40 তে নিফটি পি রেশিও রয়েছে। এই সময় গিয়ে যদি আপনি ইনভেস্ট করেন এবং দুম করে যদি মার্কেট কোনো কারণে জিওপলিটিক্যাল টেনশন বা সিচুয়েশন বলুন বা অন্য কোনো কারণে ধরুন মার্কেট ফল করে গেল, তাহলে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট ভ্যালু কিন্তু এক ধাক্কায় অনেকটা নিচে নেমে যাবে এবং সেটাকে কিন্তু আপনাকে রিকভার করতে কিন্তু আরো বেশি সময় লেগে যাবে। তো সুতরাং ডিপেন্ড করছে আপনি কি সিচুয়েশনে আছেন। আপনি যদি নরমাল চাকরিজীবী হন এবং যদি একটা আপনার যে স্যালারি আসে সেখান থেকে কি প্রতি মাসে আপনার স্যালারির একটা অংশ দিয়ে আপনার ভবিষ্যতের যে গোল রয়েছে বা লক্ষ্য রয়েছে বা আপনার যে ইনভেস্টমেন্ট যে কারণে আপনি করতে চাইছেন সেখানে পৌঁছাতে চান, তাহলে অবভিয়াসলি আপনাকে এসআইপি মোডে যাওয়া উচিত। এবার আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে ইকুইটি মিউচুয়াল ফান্ড করবো নাকি ডেট মিউচুয়াল ফান্ড করবো। আমরা জানি মার্কেটে হাজার হাজার ইকুইটি স্কিম আছে। সমস্ত ফান্ড আউট নতুন নতুন ইকুইটি স্কিম রয়েছে, সেগুলো তারা লঞ্চ করেছে। নতুন নতুন অনেক ক্যাটাগরির ইকুইটি স্কিম লঞ্চ করেছে। ডেট স্কিম আছে, ইকুইটি ডেটের কম্বিনেশন হাইব্রিড স্কিম আছে, কোন স্কিমে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে আপনার, এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে আপনি লাইফের কোন স্টেজে আছেন। লাইফের ধরুন আপনি এমন একটা স্টেজে রয়েছেন যে মুহূর্তে ধরুন আপনার এই মুহূর্তে ধরুন আপনি কেবল চাকরি পেয়েছেন। আপনি ধরুন আপনার মিড 20s এ আছেন বা ধরুন ২৫-২৬ বছর আপনার বয়স। তো সেখানে যদি আপনি একটা চাকরি পাওয়ার পরে যদি আপনি ইকুইটি ইনভেস্টমেন্ট এ আসতে চাইছেন এবং আপনার এই মুহূর্তে কোন স্টক মার্কেট সম্পর্কে ডিটেইল ধারণা নেই, তাহলে অবশ্যই আপনি পিওর 100% ইকুইটি মিউচুয়াল ফান্ডে যাবেন। কারণ আপনি রিস্ক এই বয়সে আপনার নেওয়া উচিত। আপনার এই সময় রিস্ক টেকিং এবিলিটি বেশি। আপনার হাতে অনেক সময় পড়ে রয়েছে। প্লাস দ্বিতীয় হচ্ছে আপনার কিন্তু পরিবার নেই। আপনার পরিবারের জন্য ধরুন আপনি বিয়ে করেননি। আপনার সেইভাবে কোনো খরচাপাতি নেই। তাহলে আল্টিমেটলি সেই সময় আপনার 100% ইকুইটি মিউচুয়াল ফান্ডে যাবে। এবার ধরুন আপনি আপনার জীবনের এমন একটা স্টেজে পৌঁছে গেছেন, ধরুন মোটামুটি আপনার লাইফের যে সমস্ত গোল গুলো পূরণ হয়ে গেছে। আপনার ধরুন যা কি বলবো, রিটার্ন কামানোর ছিল সেটা আপনি কামিয়ে নিয়েছেন। আপনার 50 ইয়ার্স অফ এজ চলে এসছে। এবার সেখানে দাঁড়িয়ে যদি আপনি মনে করেন যে না, আমার যে ক্যাপিটাল আছে আমি সেটাকেই প্রিজার্ভ করতে চাই। তখন আপনার কি? আপনার যখন 50 প্লাস হয়ে যাবে, আপনার জীবনের মূল লক্ষ্য হবে আপনি যা ক্যাপিটাল এতদিনে অর্জন করেছেন সেটাকে প্রিজার্ভ করা। তাহলে যখন আপনার প্রিজার্ভ করাটা লক্ষ্য, তখন কিন্তু আপনার যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু আলাদা হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি চাইবেন এমন জায়গায় ইনভেস্ট করতে যেখানে আপনার পয়সা বেশি সেফ থাকে। তো সেক্ষেত্রে আপনি ডেট মিউচুয়াল ফান্ডে যাবেন। ডেট মিউচুয়াল ফান্ডের পাশাপাশি আপনি ব্যাংক এফডি বা অন্যান্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে ডেট ইনস্ট্রুমেন্ট, সেইগুলো নিয়ে আপনি বেশি চিন্তা ভাবনা করবেন। কিন্তু এখানেও কিন্তু আমরা ওই এক কথায় জেনারেলাইজ করতে পারি না। ডিপেন্ড করছে কিন্তু যে ৫০ হলেই সবাই ডেট কি বলে ডেট ইনভেস্টমেন্ট করবে, ডেট মিউচুয়াল ফান্ডে যাবে এমন নয়।
কারণ এখানেও ডিপেন্ড করছে যে আপনি কোন ধরনের অর্থনীতির মানুষ, মানে অর্থনীতি মানে আপনার পার্সোনাল যে ইকোনমি সেটা কোন স্টেজে রয়েছে। আজকে ধরুন আদানির ছেলের ক্ষেত্রে যদি আমি বলি, তার ক্ষেত্রে 60 আর আপনার ক্ষেত্রে 60 তো এক নয়। সুতরাং তাদের এবার তারা তো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ওঠে না, সেটা আলাদা প্রশ্ন। মানে আমি যাই বলতে চাইছি, ধরুন আপনার একটা এমন একজন ব্যক্তি, আপনার 50 বছর বয়স, আপনার 10 কোটি টাকার পোর্টফোলিও রয়েছে। তো সেক্ষেত্রে আপনার রিস্ক টেকিং অনুযায়ী আপনি ইকুইটিতে যেতেই পারেন। কিন্তু আজকে ধরুন একটা সাধারণ একটা মানে কি বলবো, মধ্যবিত্ত লোক যে সারা জীবন চাকরি করেছে, টাকা রেখেছে, সেক্ষেত্রে তার স্ট্র্যাটেজি কিন্তু আলাদা হবে। তো জেনারেলি আমি যদি বলি একজন সাধারণ মধ্যবিত্ত লোকের 50 এর উপরে কিন্তু তারা সেফটির উপর কিন্তু বেশি ফোকাস করে। সুতরাং এইটা ডিপেন্ড করছে আপনি লাইফের কোন স্টেজে রয়েছেন। দ্বিতীয় যেটা মানে ডিপেন্ড করছে আপনি কিসের জন্য ইনভেস্টমেন্ট করছেন। আপনার ইনভেস্টমেন্ট তো মানে একটা গোলের জন্য হওয়া উচিত। ইনভেস্টমেন্ট এমন নয় যে করার জন্য করছি। ইনভেস্টমেন্ট করা উচিত কোনো গোলের জন্য, মানে কোনো লক্ষ্যমাত্রার জন্য। এবং ধরুন আপনার একটা ইনভেস্ট আপনি করতে চাইছেন মানে মোটামুটি লং টার্মের জন্য। 10 বছর, 5 বছর, মানে 5 বছর, 10 বছর, 15 বছরের জন্য। তো এবার যদি আপনার মোটামুটি 10 থেকে 15 বছরের জন্য আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে যেহেতু আপনার একটা সময়সীমা অনেকটা বেশি, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি আসতে পারেন। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ড কোন ধরনের আসবেন, লার্জ ক্যাপে আসবেন না মিড ক্যাপে আসবেন না স্মল ক্যাপে আসবেন, সেটা আপনি আপনার যে রিস্ক টেকিং ক্যাপাবিলিটি অনুযায়ী ডিসিশন নেবেন। যদি আপনি বেশি ভোলাটিলিটি না চান, লার্জ ক্যাপে যাবেন। যদি আপনি মনে চান কিছুটা ভোলাটিলিটির সঙ্গে রিটার্ন চান, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মানে এক্সপোজার আপনি বেশি রাখবেন। এবং এটা আবার টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করছে। লার্জ ক্যাপ যদি ওভার আ পিরিয়ড অফ টাইম দেখেন, লার্জ ক্যাপ বেটার রিটার্ন দেয়। আবার যদি শর্ট পিরিয়ড অফ টাইম দেখেন, মানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিন্তু সাইক্লিক্যাল হয়। মানে যখন দেখবেন বুল মার্কেট চলে, সাইক্লিক্যাল মার্কেট থাকে, তখন কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সঠিক সাইকেলে যদি ঢোকেন এবং সঠিক সাইকেলে বেরোতে পারেন, তবেই কিন্তু মানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ থেকে ভালো রিটার্ন পাবেন। লং টার্মে কিন্তু মানে আপনি যদি যান তাহলে কিন্তু মানে সেক্ষেত্রে দেখবেন লার্জ ক্যাপে মোটামুটি রিটার্নটা ভালো আসছে। আপনি যদি সাইকেল ভালো প্লে করতে পারেন তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপ ঠিক আছে। অনেকে আছে ফ্লেক্সি ক্যাপ করতে পারে। ফ্লেক্সি ক্যাপ মানে মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপের কম্বিনেশন। তো সেই ধরনের ফান্ডে আপনি যেতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করছে আপনি কোন ধরনের মানে কি ধরনের মানে আপনার গোল রয়েছে। মানে কিসের জন্য আপনি ইনভেস্ট করছেন। এবার যেটা আমি বলছিলাম এই বিষয়ে বেশ কিছু জিনিসও আপনার মাথায় রাখা দরকার। তো শর্ট টার্মের আর লং টার্মের ব্যাপারটা তো গেল। প্লাস হচ্ছে ধরুন আপনার একটা ইনভেস্টমেন্টের একটা পার্টিকুলার, অবশ্যই যেকোনো ইনভেস্টমেন্ট গোল বেসড হওয়া উচিত। ধরুন আপনি ইনভেস্ট করেছিলেন, আপনার একটা মানে গোলকে আগে সেগ্রিগেশন করতে শিখুন। মানে একটা শর্ট টার্ম গোল, একটা লং টার্ম গোল, এই ভিত্তিতে ভাবুন। ধরুন আপনার শর্ট টার্ম গোল আছে যে আপনি আগামী 2 বছরের মধ্যে বা 3-4 বছরের মধ্যে একটা গাড়ি কিনতে চান। তো সেইভাবে আপনি এক ধরনের ফান্ড করবেন। সেইভাবে আপনার স্ট্র্যাটেজি ঠিক হবে। যদি আপনার মনে হয় যে না আমি আ 3 বছরের মধ্যে একটা ইউরোপ ট্যুর করতে চাই। তো আপনার একরকম স্ট্র্যাটেজি এখানে মানে ফলো করা উচিত। সেইভাবে আপনার মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে। এবার ধরুন আপনার একটা লং টার্ম প্ল্যান আছে। আপনি রিটায়ারমেন্ট এর জন্য মিউচুয়াল ফান্ড করছেন, ইনভেস্টমেন্ট। তো আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং অনুযায়ী আপনাকে মিউচুয়াল ফান্ড করতে হবে। পুরো অন্ধের মতো তো করতে পারেন না। আপনাকে পুরো ফিন্যান্সিয়াল প্ল্যানিং করে দেখতে হবে যে রিটায়ারমেন্ট এর পর 60 এ যদি আপনি রিটায়ার করেন এবং আপনি যদি 80 বছর অবধি বাঁচেন, তাহলে আপনার কি খরচা হতে পারে? এবং প্রতি বছর ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধির হার কি করে বাড়তে পারে? তো সেই মূল্য বৃদ্ধির সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু আপনার কত টাকার প্রয়োজন হতে পারে, সেই ফিন্যান্সিয়াল প্ল্যান অনুযায়ী আপনাকে নিতে হবে। আজকাল তো 60 বছর পর্যন্ত অনেকে চাকরিই করতে পারছে না। মোটামুটি 50 বছর পর্যন্ত চাকরি মানে 50-55 তেই অনেকে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, আপনি যখন চাকরি ছাড়তে চাইছেন সেই সময় থেকে লাইফ এক্সপেক্টেন্সি যদি আপনি 75-80 ধরে নেন, সেই ভিত্তিতে কিন্তু আপনাকে ভাবতে হবে। তো এটা গেল। আপনি ধরুন মিউচুয়াল ফান্ড করতে চাইছেন একটা 10 বছর পরে বাড়ি কেনার জন্য। আপনি মিউচুয়াল ফান্ড করতে চাইছেন 10 বছর পরে গাড়ি কেনার জন্য। কি ধরনের করতে চাইছেন, যেটা করতে চাইছেন সেটার এই মুহূর্তে মানে তার দাম কত? ধরুন একটা গাড়ির দাম যা, একটা বাড়ির দাম বা ফ্ল্যাটের দাম তো এক নয়। তাহলে সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট দুটোর মধ্যে আলাদা হবে। দুটোর মধ্যে যে আপনি ইনভেস্টমেন্ট করবেন তার রিস্কও আপনাকে এক জায়গায় কম, এক জায়গায় একটু বেশি নিতে হবে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ডিপেন্ড করবে। গাড়ি কেনার জন্য আপনি ইনভেস্টমেন্ট একরকম হবে, বাড়ি কেনার জন্য আপনার ইনভেস্টমেন্ট একরকম হবে। কি ধরনের বাড়ি কিনতে চাইছেন বা কি ধরনের গাড়ি কিনতে চাইছেন তার উপরে বেস করে হবে। অর্থাৎ আপনার যে লক্ষ্য আছে, তো যদি আপনি গাড়ি কিনতে চান তার উপর ভিত্তি করে একরকম, যদি আপনি বাড়ি কিনতে চান 10 বছর পরে তার উপর ভিত্তি করে আপনাকে আরেক ধরনের ডিসিশন নিতে হবে। এবং সেই মানে আপনার যে গোল রয়েছে সেই গোল অনুযায়ী আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার মিউচুয়াল ফান্ডে অনেকে একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, যাদের লক্ষ্য থাকে না, অনেক সময় কি হয়, ধরুন আপনার একটা মানে টার্গেট আছে। টার্গেট মানে আপনি 10 বছর পরে বাড়ি কিনবেন। এবার ধরুন সেম টাইপের ফ্ল্যাটের দাম আজকে যদি হয় 1 কোটি টাকা, মানে একটা উদাহরণ দিয়ে বলছি। সেইটা ধরুন প্রতি বছর যদি 7% করে মূল্য বৃদ্ধি হয় বা 6% 7% মূল্য বৃদ্ধি হয়, তাহলে ক্যালকুলেশন করে দেখতে হবে 10 বছর পরে সেই বাড়ির দাম কত হবে। তারপরে আপনি 10 বছর পরে সেই বাড়ির দাম যা হবে সেই অনুযায়ী আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার যদি দেখেন সেইটা আপনি
10 বছরের আগের জন্য ইনভেস্টমেন্টটা করেছিলেন, যদি দেখেন 8 বছরের মাথায় গিয়ে আপনার যে ইনভেস্টমেন্টের লক্ষ্যমাত্রা তার কাছাকাছি পৌঁছে গেছেন, তো কি করবেন? ওয়েট করবেন 10 বছর? একদমই না। কারণ মার্কেট যেকোনো সময় পড়ে যেতে পারে। মিউচুয়াল ফান্ড মার্কেটের সঙ্গে তো ওঠানামা করে। সুতরাং আপনাকে কিন্তু আপনার লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেলে রিস্ক না নিয়ে বেরিয়ে যেতে হবে। তো আপনি কিসের জন্য ইনভেস্টমেন্ট করবেন সব কিন্তু মানে কোনো নির্দিষ্ট আমি বলতে চাইছি কোনো ফর্মুলা নেই। এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার লক্ষ্যের উপর, আপনার মানে ওভারঅল যে গোল সেই অনুযায়ী আপনি কিন্তু ইনভেস্টমেন্ট এখানে করবেন। তো এই হচ্ছে মানে ওভারঅল মানে যে ভিডিওটার মানে ক্রাক্স, সেটা হচ্ছে আপনি আগে নিজের গোল সেট করুন। দরকার পড়লে আপনার নিজের একটা ফিনান্সিয়াল প্ল্যানিং তৈরি করুন। ফিনান্সিয়াল প্ল্যানিং যদি না জেনে থাকেন, কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যারা আছে তাদের সাহায্য নিতে পারেন। তো নিজের একটা গোল অনুযায়ী কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। গোলবিহীন ইনভেস্টমেন্ট, লক্ষ্যমাত্রাবিহীন জিনিস যদি আপনি মানে ব্যাপার না, আপনার যদি মানে কোনো ডেস্টিনেশন না থাকে, আপনার যদি কোনো লক্ষ্য না থাকে, একটা সময়ের পরে কিন্তু মানে আপনি পাজলড হয়ে যাবেন। এবং আপনি কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। ডেস্টিনেশন আপনাকে আগে ঠিক করতে হবে। ডেস্টিনেশন যদি না ঠিক থাকে, তাহলে আপনি জানেনই না যে মানে একটা গাড়ি যদি তার ডেস্টিনেশনের যদি তার ঠিক না থাকে, তাহলে সে যেকোনো সময় গিয়ে খাদে গিয়ে পড়ে যেতে পারে। সুতরাং লাইফে সবার আগে গোল সেট করুন, গোল অনুযায়ী ইনভেস্টমেন্ট করুন, গোল অনুযায়ী পুরো ইনভেস্টমেন্টের ডিসিশন নিন। আরেকটা কথা, যেটা হচ্ছে মার্কেটে কিন্তু আপ ডাউন আসে। মিউচুয়াল ফান্ড যেকোনো মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন একদম শুধুমাত্র গোলের কথা মাথায় রেখে, শুধুমাত্র লক্ষ্যের কথা মাথায় রেখে। মার্কেট আপ ডাউন করছে এইভাবে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট সেল করবেন না। কারণ খারাপ সময় যদি আপনি মিউচুয়াল ফান্ড সেল করে বেরিয়ে যান, যে না মার্কেটে তো বেশ কিছু 2 বছর ধরে মিউচুয়াল ফান্ড রিটার্ন দিচ্ছে না, গত 2 বছর যদি দেখেন বিয়ার মার্কেট চলছে, মার্কেটে ট্রাম্পের তারিখ, তারপরে হচ্ছে যুদ্ধ, এসব লেগে আছে, ফলে মিউচুয়াল ফান্ড দেখবেন পারফর্ম করছে না, গোটা ইকুইটি মার্কেটই পারফর্ম করছে না। এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে টিকে থাকার সময়। যারা টিকে থাকবে সেই উইনার হবে, যে বেরিয়ে যাবে সে গেল। যে বেরিয়ে যাবে সে লাইফে সব থেকে বড় ভুল ডিসিশন নেবে। তাকে কিন্তু এই সময় কিন্তু তার ধৈর্য ধরে কিন্তু টিকে থাকতে হবে। কারণ ধৈর্য ধরে যে টিকে থাকবে সে কিন্তুই একমাত্র পাকা ফল গিয়ে খেতে পারবে আগামী দিনে। সুতরাং এটা মাথায় রাখবেন যে খারাপ সময় কিন্তু আপনাকে টিকে থাকতে হবে মার্কেটে। কারণ এটা মার্কেটে একটা পেশেন্ট টেস্ট। পেশেন্স, মার্কেট কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আপনাকে যদি মোটামুটি 10-15 বছর আপনি যদি টিকে থাকেন, দেখবেন মার্কেটে কিন্তু ওভারঅল নিফটি কিন্তু আপনাকে একটা হিউজ মানে যে রিটার্নটা দেবে, সেটা কিন্তু মার্কেটে যে এফডি থেকে রিটার্ন পান এবং আমাদের অর্থনীতিতে যে মূল্য বৃদ্ধি আছে তার থেকে কিন্তু বেশি। সুতরাং আপনাকে কিন্তু ওই মানে ধৈর্যটার জন্য কিন্তু টিকে থাকতে হবে। আর মাথায় রাখবেন, মার্কেটে কিন্তু সবসময় বিয়ার মার্কেটও থাকে না, বুল মার্কেটও থাকে না। প্রতি 10 বছরে 2-3টে কিন্তু বুল মার্কেট আসে। বিয়ার মার্কেটে যাবতীয় যা পেন থাকে, কিন্তু ওই বুল মার্কেট কিন্তু আপনাকে পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে কিন্তু রিটার্ন পাইয়ে দেয়। সুতরাং আপনাকে টিকে থাকাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ওই মিউচুয়াল ফান্ড আপনার লসে আছে, সমস্ত প্যানিক করে সেল করে গেলেন, এরকম করবেন না। হ্যাঁ, এটা করতে পারেন যে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন মিউচুয়াল ফান্ডের উপরও কিন্তু বেশ কিছু রিসার্চ হয়। আপনি কিন্তু কোনো ক্যাটাগরির ফান্ড ধরুন নিচ্ছেন, সেই ক্যাটাগরির মধ্যে বেস্ট কে, সেইগুলোকে মানে অ্যানালিসিস করবার জন্য মিউচুয়াল ফান্ডের বিভিন্ন রকম ভ্যালু রিসার্চ বলে বলুন, আরো বেশ কিছু ধরনের সাইট আছে, যেমন মানি কন্ট্রোল আছে, সেখানে গিয়ে বেশ কিছু কিন্তু প্যারামিটার আছে, শার্প রেশিও বলুন, নানা রকমের প্যারামিটার হয়, যেগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে আমি ডিসকাশন করব যে কি কি প্যারামিটার দেখে আপনি মিউচুয়াল ফান্ড কিনবেন। মোটামুটি 5-6টা 10টা প্যারামিটার আমি ডিসকাশন করব। তো সেই ভিত্তি করে আপনি দেখে নিতে পারেন, কিন্তু যে ভুলগুলো বললাম সেগুলো করবেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ, এই ধরনের সচেতনতামূলক যে ভিডিও আছে, শুধু নিজেকে দেখলে হবে না, নিজের যারা বন্ধু বান্ধব, নিজের যারা কাছের লোক, তাদেরকে শেয়ার করতে হবে, যাতে তারা তাদের নিজেদের জীবনে ভুল ডিসিশন না নেয়। কারণ হচ্ছে আমরা শুধু নিজের জন্য বাঁচি না, অন্যের জন্য বাঁচি। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন।